আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খবরটাকে অনেকে বলতে পারেন ব্রেকিং নিউজ, অনেকটা তেমনই। দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এতদিন বলে এসেছেন যে যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। কিন্তু এবার একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চলতি বছরের মধ্যেই, অর্থাৎ এই বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে শেখ হাসিনার পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে, এমন কথা জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে প্রবাসী একজন আওয়ামী লীগ নেতা, এবং সেই ট্রাভেল পাস চাওয়া হবে 2026-এর 15 আগস্টের আগেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কি সত্যি ফিরতে পারবেন, অথবা তিনি নিজে ফিরবেন কিনা, এই প্রশ্ন অনেকের মাঝেই উকি দিতে পারে। এবং তিনি যে মাঝে মধ্যেই বলেন তিনি দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরে আসতে চান, সেসব বিষয়ে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। যেহেতু এবার তিনি একেবারে টাইম বেঁধে দিয়েছেন দেশে ফেরার জন্য, এক্ষেত্রে সরকার কি বলবে বা কি করবে? যেহেতু ইউনূস সরকার থেকে শুরু করে বিএনপি সরকার পর্যন্ত বলে আসছে, বারবার বলে আসছে যে তাদের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দফায় দফায় অনুরোধ চাওয়া হয়েছে শেখ হাসিনাকে যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই প্রত্যর্পণ চুক্তিতেও নানান ধরনের জটিলতা রয়েছে, যেমন দাবি তো করা হচ্ছে। এখন তো শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে সরকারের তো, বাংলাদেশ সরকারের তো আর কোনো প্রকার দোষারোপ করার কোনো জায়গা থাকছে না ভারত সরকারের প্রতি, যে ভারত ফেরত দিতে চাইছে না বা ভারত কোনো উত্তর দিচ্ছে না। আবার বিএনপি সরকারের সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের গোপন সমঝোতা করছেন কিনা বা করা হয়েছে কিনা, এ বিষয়েও এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি মন্তব্য করেছেন, সে বিষয়ে পরে বলছি। তিনি তার সাক্ষাৎকারে কি কি বলেছেন তা একটু সংক্ষেপে আগে আপনাদের সামনে তুলে ধরি। এনডিটিভিকে ইমেইলে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরেই দেশে ফিরবেন তিনি। শেখ হাসিনা বলছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না। 1975 সালের ট্র্যাজেডির কথা উল্লেখ করার পাশাপাশি তিনি 21শে আগস্টের ঘটনার কথা উল্লেখ করেন, এবং তিনি বলেছেন যে প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন, ফিরে আসতে চান। এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি ইউজ করেননি, তিনি বলেছেন ফিরে আসবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মী, তাদের নামে যে হাজারো মামলা, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলছেন আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়েছে কি হয়নি সেই বিতর্কে না গেলেও তার এই অংশের প্রথম বিষয়টি তো একেবারে চরম সত্য, যে দেশের অগণিত মানুষকে, লাখ কোটি মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে এই আন্দোলন, অর্থাৎ 5 আগস্টের যে গণ আন্দোলন, সেটিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা প্রতারিত করেছেন।
মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের পর পরই তাদের একেবারে স্বর্গরূপ ফিরে এলেন। এবং মানুষ যদি বুঝতে পারতো যে এই শক্তি আসলে কারা, ডিপ স্টেটের হয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নিশ্চয়ই এত মানুষের অংশগ্রহণ হতো না। খুব স্বাভাবিক, মানুষের ক্ষোভ ছিল, মানুষের ভিতরে ক্ষোভের দানা ছিল আওয়ামী লীগের সময় যে অপকর্ম বা অন্যায়গুলো হয়েছে। কিন্তু তাহলেও যখন বুঝতে পারতো যে একটা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের আন্দোলন, এটি স্বাভাবিকভাবে সরকার পতনের আন্দোলন হতো নিয়মতান্ত্রিক উপায়ে, সেটিও হতে পারে, যে কোনো রাজনৈতিক শক্তি করতেই পারে, কিন্তু এর ভিতরে যে একটা সূক্ষ্ম গভীর ষড়যন্ত্র, সেটি মানুষ নিশ্চয়ই বুঝতে পারেনি। যাই হোক, শেখ হাসিনা বলছেন ওই সাক্ষাৎকারে যে 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত হানা হয়েছে। এটাও চরম সত্য কথা। এই কথা যেই বলুক না কেন, তার সঙ্গে আমরা একমত পোষণ করতে চাই। তিনি বলছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। যেটি বলছেন যে বিএনপির সঙ্গে কোন ধরনের গোপন সমঝোতা হয়েছে কিনা তার ফিরে আসার বিষয়ে, সেই বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিয়েছেন এবং এই ধরনের একটা গুঞ্জন তো রয়েছে, সেইগুলোকে তিনি সব অ্যাভয়েড করে তিনি বলছেন যে প্রশ্ন ওঠে না। আওয়ামী লীগ তার রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গায় এসে অবশ্যই অনেকের কাছে একটু খটকা লাগতে পারে, এটি চরম বাস্তবতা, যে তিনি খুব সহজে ফিরতে পারবেন না। যদি প্রথমত বলি যে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেটাকে তিনি মাথায় নিয়ে ফিরতে পারেন। তখন তিনি দেশে ফিরে এলেই তো সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হবে না, তাই না? নিশ্চয় নানান ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে। তো তিনি এর আগে একবার বলেছেন যে আমি আর কদিন বাঁচবো, আমি দেশের মানুষের মাঝে গিয়ে যে কদিন বাঁচা যায় বাঁচতে চাই। তো যদি সত্যি সত্যি তিনি সেই ধরনের মানসিকতা পোষণ করেন, তিনি এসে সব ধরনের মামলা ফেস করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি, যে আমরা যা দেখছি, আমরা যা শুনছি, আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু ঘটছে কিনা, ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক নানান কানেকশনের মাধ্যমে নানান ধরনের সমঝোতা বলি, নানান ধরনের শর্ত বলি, এগুলো হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি যদি ফিরতেই চান এবং ফেরেন, এটুকু আমাদের ধরে নিতে হবে, অনেক কিছু না হলেও কিছু কিছু শর্ত তাকে মেনে নিয়ে আসতে হবে। কি ধরনের শর্ত তা হয়তো আমরা জানি না, তবে এটুকু অনুমান করা যায়। এবং তিনি দেশে ফিরে এলে নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত হবেন। কথা আবারও বলি, বারবার বলি, ডক্টর ইউনূস সরকারও চায়নি শেখ হাসিনা দেশে ফিরে আসুন। যতই বলা হোক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, ঠিক একইভাবে বিএনপিও যত বলুক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, আমার মনে হয় কেউ সত্যি সত্যি চায় না শেখ হাসিনা দেশে ফিরে আসুক। এমনকি এনসিপি যে নেতারা, যারা গণ আন্দোলন বা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যাদের রাজনৈতিক পুঁজি এখন শেখ হাসিনা এবং ভারত বিরোধিতা, সেই তারাও চান না। এটা মোটামুটি আমি স্পষ্ট করে বলতে পারি, আমার মনে হয় যে তারাও চায় না দেশে ফিরে আসুক শেখ হাসিনা। তারাও জানে শেখ হাসিনা ফিরে এলে কি হতে পারে। অতএব যেগুলো দাবি করা হয়, যেগুলো বলা হয়, সেগুলো শুধুই বাগড়ম্বর। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন এই বছরের মধ্যে ফিরে আসতে চান, আমার মনে হয় এটি একেবারে হালকা কোনো বিষয় নয়। এর আগে ইনডিরেক্টলি বা ধোঁয়াশাচ্ছন্নতার মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন দেশে ফিরে আসার বিষয়ে, সেগুলোর সঙ্গে এবারের ঘোষণাটি অনেক অনেক পার্থক্য। এখন আমাদের দেখার বিষয়
সরকার আসলে কি বলে বা কি করতে চায়, সত্যি সত্যি তাকে বিচারের মুখোমুখি করতে চান কিনা। আর শেখ হাসিনা যেহেতু বারবার বলে আসছেন এবং এবার নির্দিষ্ট করে বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটছে। আর তিনি যদি বলার জন্যই বলেন শুধুমাত্র, অনেকে বলতে পারেন যে তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলছেন, আমার মনে হয় এবারের ঘোষণাটি একেবারেই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম, সম্ভবত 3-4 দিন আগেই। সেখানে আমি বলেছিলাম যে ভারত রংপুর দখলের কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা ভারতের নেই, এবং এই কথা শুনে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং তারা বলতে চান না না তা নয়, ভারত অন্য কিছু ভাবছে। আমি বলেছিলাম না, ভাবছে না। তখন তারা আবার কেউ কেউ এর কমেন্টে লিখেছিলেন, ভারত যুদ্ধ প্রস্তুতি যেভাবে গড়ে তুলছে শিলিগুড়ি করিডরকে নিয়ে এবং উত্তর পূর্বের রাজ্যগুলোতে, তাতে বাংলাদেশে যুদ্ধে এগিয়ে চলেছে, যুদ্ধের কথা ভাবছে ভারত, এটাই প্রমাণিত হয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা রকম আলোচনা, জল্পনা, অনুমান আর রাজনৈতিক ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে। বিষয়টা হলো ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কৌশল, বিশেষ করে শিলিগুড়ি করিডর, ব্রহ্মপুত্রের নিচে টানেল আর বাংলাদেশ সীমান্ত ঘিরে ভারতের নতুন পরিকাঠামো পরিকল্পনা, এবং এর সঙ্গে রংপুর দখলের কোনো যোগ আছে কিনা এই বিষয়টি। অনেকেই বলছেন ভারত নাকি শিলিগুড়ি করিডরকে এতটাই শক্তিশালী করতে চাইছে যে ভবিষ্যতে এই সরু পথ আর মুরগির গলা থাকবে না, হয়ে যাবে হাতির গলা, এলিফ্যান্টস নেক। কারো কারো মতে ভারতের লক্ষ্য নাকি রংপুরের দিকেও চাপ তৈরি করা, এমনকি রংপুর দখলের মতো চিন্তাও নাকি আছে ভারতের। আবার কেউ বলছেন শিলিগুড়ি করিডরে ভূগর্ভস্থ রেল লাইন, ব্রহ্মপুত্রের নিচে সড়ক, রেল টানেল এসব আসলে যুদ্ধের প্রস্তুতি। কিন্তু যুদ্ধটা কার সঙ্গে, সত্যিটা কি, আজ আমরা সহজভাবে ধাপে ধাপে সেটা বুঝে নেব। প্রথমেই আসি শিলিগুড়ি করিডর কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা। প্রথমে খুব সহজ করে বলি, শিলিগুড়ি করিডোর হলো ভারতের এক অত্যন্ত সরু ভূখণ্ড, যেটা 60 কিলোমিটারের মতো লম্বা এবং 20 থেকে 22 কিলোমিটার সর্বোচ্চ চওড়া, যেটা মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে। এটাকে অনেকেই এজন্য চিকেন স্নেক বলে থাকেন, সহজ নাম শিলিগুড়ি করিডর। এই করিডরটা ভৌগোলিকভাবে খুবই সংবেদনশীল। একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ, কাছেই ভুটান, আর আরো উত্তরে চীন। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছানোর যে স্থলপথ, তার একটাই বাস্তব কেন্দ্রবিন্দু হলো এই করিডর। এখানে যদি বড় ধরনের বাধা তৈরি হয়, যুদ্ধ, নাশকতা, সেতু ধ্বংস, রেলপথ বিচ্ছিন্ন, রাস্তা কেটে দেয়া, তাহলে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সেই কারণেই ভারত এই এলাকাকে শুধু একটি রাস্তা হিসেবে নয়, বরং একটি কৌশলগত লাইফলাইন হিসেবে দেখছে। রংপুর দখল বা কেনা, এই জল্পনা কি বাস্তবসম্মত? ভারত কার্নাড নামে ভারতের যে কেন্দ্রীয় আমাদের নীতি নির্ধারক মহলে, সেখানে একটি পরিচিত নাম ভারত কার্নাড। তিনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তিনি বলেছেন ভারতকে রংপুর হয় দখল করে নিতে হবে, নইলে কিনে নিতে হবে। কি কারণে? চিকেন স্নেককে আরো মজবুত করার জন্য। সুতরাং তার কথা হচ্ছে বাংলাদেশকে ভেঙে শিলিগুড়ি করিডর কি তাহলে ভারত বাড়াতে চাইছে? একথা কেউ কেউ বলেন যে পশ্চিমবঙ্গের চোপড়া, আসামের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ ও মিজোরামে যে 4টি গ্যারিসন বা সামরিক ঘাঁটি নতুন তৈরির প্ল্যান করেছে ভারত,
এবং সে পথে এগিয়ে চলেছে, অনেক কাজ হয়েও গেছে। সেসবও নাকি বাংলাদেশকে টুকরো করার প্ল্যান থেকে, কিন্তু আদতে কারণ অন্য। এই ঘাঁটিগুলোর মূল লক্ষ্য উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ ও রসদ সরবরাহ অবিচ্ছিন্ন রাখা, যাতে কোনোভাবেই ব্যাহত না হয়। সুতরাং বাংলাদেশকে টুকরো করা, দখল নেওয়া, এই ধরনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ দেখা যাচ্ছে না। এগুলো বেশি শোনা যায় রাজনৈতিক জল্পনা, গুজব, উত্তেজনাকর মন্তব্য বা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আলোচনায়। বাস্তবে যে প্রকল্পগুলো সামনে এসেছে সেগুলো একেবারেই আলাদা ভাষায় কথা বলছে। আর শিলিগুড়ি করিডোরের নিচে যে ভূগর্ভস্থ রেল লাইন তৈরির ব্যাপক পরিকল্পনার দরকারই হতো না যদি রংপুর দখল করে ওই সরু চিকেন স্নেককে চওড়া করার প্ল্যান থাকতো ভারতের, তাহলে এত খরচ করে মাটির নিচে এটা করতে পারত না। কি করতে চলেছে ভারত একটু পরে বলছি। বোঝাতে পারলাম কি ব্যাপারটা? জায়গাটা সংকীর্ণ বলে সেটা কেটে দেয়া বা নাশকতা তৈরি করে রাস্তা সহজে বন্ধ করে দেয়া যায়, কিন্তু রংপুর দখল করলে তো সেই সম্ভাবনা থাকে না। তখন তো সেটা খুবই প্রশস্ত হয়ে যায়, তখন মাটির ওপরেই তো পরিকাঠামো আরো মজবুত ভাবে গড়ে তোলা যায়। রংপুর দখলের কোনো পরিকল্পনা ভারতের নেই বলেই শিলিগুড়ি করিডোরের নিচে ভূগর্ভে বিশাল পরিকাঠামো গড়ে তুলছে ভারত। আমি তো এটাই মানি। এখন আবার প্রশ্ন ওঠে, তাহলে এত যে যুদ্ধের জন্য তৈরি থাকার পরিকল্পনা ভারতের, সেটা যদি আক্রমণ করার উদ্দেশ্যে না হয়, তাহলে কি আক্রান্ত হওয়ার কথা ভেবে উন্নত হচ্ছে ভারত? তাদের উন্নত করছে পরিকাঠামো? কে আক্রমণ করবে ভারতকে? না, বাংলাদেশ প্রত্যক্ষভাবে সে সাহস করবে না। বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ও ভারত দখলের হুঙ্কার ছোড়ে, তাদের চিকিৎসার প্রয়োজন। তবে প্রত্যক্ষ যুদ্ধে না জড়ালেও বাংলাদেশ অন্যের হয়ে, যথা চীনের হয়ে, পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধে কিংবা কখনো যুদ্ধে ঝাঁপ দিতেই পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে ভারতের পরিকাঠামো উন্নয়ন, যার মূল বিষয় হলো এই শিলিগুড়ি করিডোরের বিকল্প পথ তৈরি করা, লজিস্টিক্স শক্তিশালী করা, যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে যোগাযোগ চালু রাখা, আক্রমণ নয় প্রতিরক্ষা নিশ্চিত করা। আর এই উদ্দেশ্যে শিলিগুড়ি করিডোরে যে পরিকাঠামো উন্নয়নের প্ল্যান, সেটা হলো 3 মাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি। মোট 6টি রেল লাইন থাকবে, যার 4টি থাকবে ভূমির ওপরে, 2টো থাকবে ভূমির গর্ভে। মাটির কতটা গর্ভে, কতটা গভীরে এই ভূগর্ভ রেলটা থাকবে? 20 থেকে 24 মিটার গভীরে, যার অর্থ প্রায় 65 থেকে 80 ফুট গভীরে মাটির নিচে থাকবে। সহজ হিসাব, একটি 6 থেকে 7 তলা বাড়ির সমান মাটির নিচে এই রেল লাইন হবে। এটা এমন ভাবে তৈরি হবে যে বাংকার, ব্লাস্টার, বোমা, এমনকি পারমাণবিক বোমা পর্যন্ত সেখানে পৌঁছবে না। অর্থাৎ ভারত এখন দখল নয়, বরং নিজের সুরক্ষা আর অবিচ্ছিন্নতার দিকে বেশি নজর দিয়ে এই তৈরি করছে। ভূগর্ভস্থ রেল লাইন কেন, প্রশ্ন আসতেই পারে। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়ে, শিলিগুড়ি করিডোরে ভূগর্ভস্থ রেল লাইন। এটা শুনলেই অনেকের মনে প্রশ্ন আসে, এত ব্যয়বহুল একটা প্রকল্প কেন? এটা কি শুধু সামরিক ব্যবহারের জন্য? আংশিকভাবে উত্তর হলো, এতে সামরিক গুরুত্ব আছে, কিন্তু সেটা
একমাত্র কারণ নয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, আগেই যেটা বলেছি, একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ করিডোরের ভেতর দিয়ে এমন একটা রেলপথ বানানো যা যুদ্ধকালীন পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব হবে। যদি ওপরের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিচের রুট দিয়ে রসদ, ট্রেন, সামরিক সরঞ্জাম বা জরুরি পণ্য চলাচল চালু রাখা যাবে। মানে এটা এক ধরনের ব্যাকআপ সিস্টেম। যেমন আপনার বাড়িতে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর থাকে, তেমনি গুরুত্বপূর্ণ করিডোর দুর্বল হলে বিকল্প পথ তৈরি রাখা হয়। আর একটা বিষয়, এই ধরনের প্রকল্প সাধারণত শুধু যুদ্ধের জন্য বানানো হয় না, এগুলো অর্থনৈতিক, বাণিজ্যিক এবং আঞ্চলিক সংযোগের দিক থেকেও গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরো দ্রুত ও নিরাপদ করা, সেটাও এর একটি বড় উদ্দেশ্য। তাহলে কি প্রশ্ন তাহলে ওঠে যে ভারত অদূর ভবিষ্যতে কি আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে? এখানে একটি সূক্ষ্মভাবে বুঝতে হবে। যে কোনো বড় শক্তি, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে, সাধারণত দুই ভাবে প্রস্তুতি নেয়। এক, প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আর দ্বিতীয়, সংকট হলে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা তৈরি করা। এই ধরনের পরিকাঠামো প্রকল্প দেখে সরাসরি ভারত যুদ্ধ শুরু করতে যাচ্ছে বা এখনই আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে বলাটা ঠিক হবে না। বরং বলা যায় ভারত চাইছে এমন এক পরিস্থিতি তৈরি করতে যেখানে যুদ্ধ লাগলে বা সীমান্তে উত্তেজনা বাড়লে তাদের যোগাযোগ ব্যবস্থা যেন ভেঙে না পড়ে। এটা প্রতিরক্ষা কৌশল। আক্রমণাত্মক কৌশল হলে ভাষা, পরিকল্পনা, কূটনীতি, সামরিক অবস্থান সবকিছু আলাদা রকমের হতো। সোজা কথায় এই প্রকল্পগুলো ভারতকে শক্তিশালী করছে, কিন্তু সেটা মূলত প্রতিরোধমূলক শক্তি। এই প্রসঙ্গে চলে আসে ব্রহ্মপুত্রের নিচের টানেল। এটার মানে কি? এখন আসি আরেকটি চাঞ্চল্যকর প্রকল্পে, ব্রহ্মপুত্র নদের নিচে সড়ক রেল টানেল। এখানেও অনেকেই প্রথমে অবাক হয়ে যান। নদীর নিচে রাস্তা, নদীর নিচে ট্রেন, তাও ব্রহ্মপুত্রের মতো নদী। এত বড় প্রকল্প আসলে কেন? কারণটা আবারও একই, সংযোগ, নিরাপত্তা আর বিকল্প ব্যবস্থা। ব্রহ্মপুত্র উত্তর পূর্ব ভারতের পরিবহন কাঠামোর একটি খুব বড় বাধা। বড় নদী, বড় দূরত্ব, সীমিত সেতু, সব মিলিয়ে যাতায়াত জটিল। যদি নদীর ওপর থাকা সেতুগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ধরনের ভূগর্ভস্থ টানেল বিকল্প রুট হিসেবে কাজ করতে পারে। আর এখানে শুধু সামরিক দিক নয়, অর্থনৈতিক দিকও আছে। অসমে এবং সমগ্র উত্তর পূর্ব ভারতে শিল্প, কৃষি, পণ্য পরিবহন, যাত্রী চলাচল সবকিছুর জন্যই দ্রুত নিরাপদ সংযোগ দরকার। মেইনল্যান্ডের সাথে যাতে খুব তাড়াতাড়ি সম্পর্ক তৈরি করা যায়। সুতরাং এটাকে শুধু সামরিক টানেল বলা পুরো ছবিটা দেখায় না। এটা তৈরি হলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অসমের গৌপুর থেকে নুমালীগড়, যেখানে এই ব্রহ্মপুত্রের নিচে দিয়ে সেতুটা যাবে, এই গৌপুর থেকে নুমালীগড় এর দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। যাতায়াতের সময় লাগে কমপক্ষে 6 ঘন্টা। আর ব্রহ্মপুত্রের নিচে দিয়ে টানেল হলে এই দূরত্ব নেমে আসবে 34 কিলোমিটারে। এই পথ পাড়ি দিতে সময় লাগবে তখন মাত্র 20 মিনিট। এই প্রকল্প ভারত সরকারের ক্যাবিনেট কমিটির ছাড়পত্র পেয়ে গেছে। কাজের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। 2030-এর মধ্যে প্রকল্প শেষ হবে। আর এর বাজেট জানেন কত? ধরা হয়েছে 18,600
62 কোটি টাকা। বাজেট এত বেশি কেন? এখন প্রশ্ন আসে, এসব প্রকল্পে এত কোটি কোটি টাকা কেন খরচ করবে ভারত? উত্তর সহজ, কারণ এটা সাধারণ সড়ক নয়, এটা ভূগর্ভস্থ রেল লাইন, নদীর নিচে টানেল, সুরক্ষা সংবেদনশীল করিডোর আর সর্বোচ্চ প্রযুক্তির নির্মাণ কাজ চলবে। এই ধরনের প্রকল্পে খরচ বাড়ে কারণ ভূতাত্ত্বিক সমীক্ষা করতে হয়, টানেল বোরিং মেশিন ব্যবহার করতে হয়, জলের চাপ, মাটির কম্পন সবকিছুর হিসাব রাখতে হয়, নিরাপত্তার স্তর কয়েক গুণ বেশি রাখতে হয়, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করতে হয়। অর্থাৎ এটা সস্তার প্রকল্প নয় মাটির উপরের। কিন্তু ভারতের দৃষ্টিতে এই খরচ ভবিষ্যতে নিরাপত্তা, স্থিতিশীলতার বিনিয়োগ, সাথে সাথে উত্তর পূর্বের রাজ্যগুলির অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া, তার দিকে লক্ষ্য রাখা। বাংলাদেশকে ঘিরে ভারতের ভাবনা তাহলে কি? এখন সবচেয়ে স্পর্শকাতর প্রসঙ্গ, বাংলাদেশ নিয়ে ভারত কি করতে চায়। অনেকে ভাবেন ভারত কি বাংলাদেশের ভেতরে হস্তক্ষেপ করতে চাইছে। আসলে ভারত সাধারণত সীমান্তবর্তী সব নিরাপত্তা ইস্যুকেই খুব কাছে থেকে দেখে, কারণ বাংলাদেশ ভারত সীমান্ত খুব দীর্ঘ আর এর ভূ রাজনৈতিক গুরুত্ব অসীম। কিন্তু কোন দেশের সঙ্গে সামরিক সংঘাত শুরু করা আর প্রতিক্রিয়া হিসেবে সীমান্ত সুরক্ষা নেওয়া, এই দুটো এক জিনিস নয়। বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে সেটা হলো ভারত নিজস্ব সীমান্ত সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, সড়কপথ ও সামরিক লজিস্টিক্স শক্তিশালী করছে। এটা থেকে বোঝা যায় তাদের মূল ভাবনা হলো যদি সংকট আসে আমরা তৈরি। কিন্তু আমরা সংকট তৈরি করব এমন বার্তা ভারতের কোন দিক থেকে, প্রশাসন থেকে, সরকার থেকে, আর্মি থেকে, কোনো জায়গা থেকে এই ধরনের কোনো বার্তা নেই। সেটা ভারতের নীতিও নয়। তাহলে গুজবগুলো কেন ছড়ায়? এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, শিলিগুড়ি করিডোর নিজেই এত স্পর্শকাতর যে সেখানে সামান্য উন্নয়নও অনেকে অত্যধিক সামরিক দৃষ্টিতে দেখে ফেলেন। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ার ভারত, চীন, বাংলাদেশ সম্পর্ক নিয়ে বহু রাজনৈতিক কল্পনা, ভয় আর প্রচার চলতেই আছে। স্বয়ং মোহাম্মদ ইউনূস যেসব কথা বলেছেন বা যেসব কাজ করেছেন, শিলিগুড়ি করিডোর ও 7 সিস্টার্স নিয়ে তার উক্তি, সেই উক্তির প্রেক্ষিতে ভারতকে সতর্ক থাকতেই হয়। দেখুন, মানুষ কুকুরের পায়ে কামড় দেয় না ঠিকই, কিন্তু কুকুর তো মানুষকে কামড়ে দেয়। আর আশেপাশে পাগলা কুকুর থাকলে মানুষকে তো সতর্ক থাকতেই হয়। এবং বাংলাদেশে এদের সংখ্যাটা কিন্তু কম নয়। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় দখল, আক্রমণ, গোপন ঘাঁটি, নতুন সামরিক প্ল্যান, এই ধরনের শব্দগুলো খুব বেশি ক্লিক আনতে পারে। ফলে বাস্তব তথ্যের চেয়ে উত্তেজনাকর ব্যাখ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। রংপুর নিয়ে সেটাই চলছে। কিন্তু নিরাপদ বিশ্লেষণের জন্য গুজব আর পরিকল্পনাকে আলাদা করতে হয়। আর এই ক্ষেত্রে এখন পর্যন্ত যে তথ্য আছে তা বলছে ভারত পরিকাঠামো শক্তিশালী করছে, দখলের নীতিতে যাচ্ছে না। শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই করিডোরকে নিরাপদ রাখতেই যা কিছু করার তা হচ্ছে। আর উত্তর পূর্ব ভারতকে নিরাপদ রাখতেই সেখানে সামরিক ঘাঁটি ইত্যাদি করা হচ্ছে। ব্রহ্মপুত্র নদের নিচে দিয়ে যাচ্ছে কথা আমাদের সেতু, মানে তার নিচে দিয়ে রেল লাইন যাচ্ছে। আমাদের মতো বিশ্লেষক, সাংবাদিক আর কন্টেন্ট নির্মাতাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো গুজবের চেয়ে বাস্তব কাঠামোকে বোঝা। শিলিগুড়ি করিডোর, ব্রহ্মপুত্র টানেল, সামরিক গ্যারিসন, এসবকে আবেগ দিয়ে নয়, কৌশলগত প্রেক্ষাপটে পড়তে হবে। ভারত এখন যে পথে হাঁটছে সেটা একটা বড় ডিফেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার পুশ।
এটা আঞ্চলিক নিরাপত্তা বাড়াবে, আবার ভবিষ্যতের উত্তেজনা রোধও করতে পারবে। কিন্তু এর মানে এই নয় যে যুদ্ধ অবসানবাদী কিংবা ভারত কোন জায়গা বাংলাদেশ দখল করতে যাবে। বরং বর্তমান বাস্তবতা বলছে দক্ষিণ এশিয়ার শক্তিগুলো এখন পরিকাঠামোকে যুদ্ধের আগেই যুদ্ধের ভাষায় ভাবছে, আর এই পরিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।